আচ্ছা, আমার কি স্পষ্ট শোনা জি যাচ্ছে? স্যার। জি স্যার। আর এটা কি নেটওয়ার্ক ক্লিয়ার আছে? জি স্যার। জি স্যার। ধন্যবাদ। আচ্ছা, তাহলে ওই আজকে তো আমরা বলেছিলাম ওই বিবাহ এটা স্টার্ট করব। আজকে ছিল বিবাহ। জি স্যার। আমি আসলে এই প্রিপারেশন নেই, বুঝছেন? ধরে নিতে পারেন যে টাইমে মাগরিবের নামাজের পরে যে টাইমে প্রিপারেশন নিতে হয় ওই টাইমে ক্লাসটা নিচ্ছি, তাই চেষ্টা সর্বোচ্চ ইয়া করার জন্য। এর আগ পর্যন্ত আমরা যে সিলেবাস গুলো পড়েছি ওটা পিওরলি ছিল একদম ধর্ম ওরিয়েন্টেড, হ্যাঁ, রিলিজিয়াস ওরিয়েন্টেড। যে কারণে আপনারা কোনো প্রশ্ন করলে কিন্তু আমি বলতাম যে কি দয়া করে মানে এইসব জায়গার মধ্যে হিন্দু ধর্মের সাথে যদি মুসলিম ধর্ম মানা হয় তাহলে আপনাদের একটা জিনিসটা বুঝতে কোনো সময় সুবিধা হবে না, কষ্ট হবে। ধর্মীয় আলোকে ব্যাখ্যা ওই হিন্দু ধর্মে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই আজকে থেকে যেসব সাবজেক্ট গুলি পড়বো এগুলি পার্টলি আমাদের দেশের রিলেটেড ল, পার্টলি থাকবে ধর্মীয়। আপনারা বলতে পারেন যে কিরকম, মানে এখন যে বিষয়গুলো আমরা আলোচনা করবো, যেদিন এরকম আলোচনা করবো তার আগে আমি ক্লাসের ফার্স্ট আওয়ার আমি এভাবে আপনাদের একটা হালকা ব্রিফ দিব। ঘটনা হচ্ছে ধরেন আমরা বিবাহ করছি, বিবাহ কোনো পক্ষ সংক্ষুব্ধ হলো কিংবা কোনো পক্ষ যে কোনো ক্ষতিগ্রস্ত হলো, সে কি আদালতে যাবে না? অবশ্যই আদালতে যাবে। আদালতে গেলে আদালতে যাচ্ছি, ওটা হচ্ছে দেশীয় বিষয়। আর আদালতে গিয়ে কোন আইনের অধীনে আমি আশ্রয় নিচ্ছি ওইটা তখন আসবে ওই পার্সোনাল লয়ের বিষয়। বুঝছেন জিনিসটা? তো এই বিবাহের বিষয়টা ওরকম। এবার আমি সেকেন্ড যেটা বলছি, বিবাহ নিয়ে কিছু সবসময় ফ্ল্যাট কোশ্চেন দেয়। সহজ প্রশ্ন দিলে অনেক সময় অনেকে খুবই আত্মবিশ্বাসী হয়ে যায়, কি বলে যে মানে ফুল আনসার করেছি এরকম। হ্যাঁ, ফ্ল্যাট কোশ্চেন কিংবা সহজ কোশ্চেন, সিম্পল কোশ্চেনের আরেকটা কিন্তু পার্শিয়াল একটা নেগেটিভ সাইড আছে। সেটা কেমন? আপনারা ধরুন সবাই আনসার করছেন, সবাই এটা যেভাবে হোক, যে কোনো মিনস হোক, এটা মুখস্থ বিদ্যা হোক কিংবা লেখা হোক, যখন একই লেখা থাকে তখন মনে রাখবেন আপনারা তো অনেক পরীক্ষা দিয়ে, আপনারা তো পোস্ট গ্রাজুয়েট আসছেন, একদম এসএসসি লেভেল, এইচএসসি লেভেল থেকে ডিগ্রি বলেন কিংবা যারা অনার্স মাস্টার্স করে আসছেন, আপনাদের নিশ্চয় পরীক্ষার একটা অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তো তখন কি দেখেন আপনারা, যিনি এক্সামিনার, আপনার খাতা যিনি এক্সামিন করছেন, যখন ডাইনে বাঁয়ে সামনে পিছনে সকল শিক্ষার্থীর যখন একই উত্তরপত্র থাকে, উত্তরপত্র মানে আনসার স্ক্রিপ্টটা, তখন কিন্তু একটা রেশিওর মধ্যে মার্কসটা উনি এক্সামিন করেন। আর সেখানের মধ্যে যখন একটু ব্যতিক্রম কিছু পাবে কিংবা এক্সেপশনাল কিছু পাবে তখন কিন্তু একটা ভালো মার্কস হয়ে যায়। স্যার, এখানের মধ্যে হিন্দু আইনে কিছু প্রশ্ন আছে, আমি বেসিক কনসেপ্ট গুলো বলবো। আপনারা এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এখন তো সময় আছে, যাদের নোট করার অভ্যেস আছে, এই যে প্রশ্ন আমি একটু আলোচনা করবো প্রাথমিকভাবে, এই প্রশ্নগুলো আপনারা উত্তরগুলো নিজের একটা নোট করবেন যদি এরকম সিম্পল কোশ্চেন আসে, হ্যাঁ, একটা ভালো মার্কস ক্যারি করার জন্য। আর থার্ড, আপনাদেরকে তো সবসময় আমার স্যারের একটা উদাহরণ দিই, বদরুদ্দিন স্যারের। আমাদেরকে উনি তো একদম খুব রিজার্ভ টাইপের মানুষ ছিলেন, আর দেখতে তো অনেকটা ইয়াজউদ্দিন সাহেবের মতো ছিলেন, আমাদের সাবেক রাষ্ট্রপতি। তো উনি আমাদের কিছু সময় প্র্যাকটিক্যাল নলেজ দেওয়ার জন্য করতেন কি, আমাদের যারা ওই হিন্দু সন্তান ছাত্র ছিল ওদেরকে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমাদের বলতো। স্যারও বলতো, আমি যা যাই না স্যার আপনি জানেন না এটা কেমনে হয়। তখন উনি বলতেন যে ভারতে তো অনেক আইন পরিবর্তন হচ্ছে, তখন তো আর ফেসবুক কিংবা গুগল এগুলি ছিল না, ওখানে অনেক কেস ডিসিশন আসতে পারে, ওগুলো তো আমার সবসময় জানা হয় না, তোমরা যদি জানো এগুলো আমাকে বলবে। আর আমাদেরকে চেষ্টা করতো আমাদের ফ্রেন্ডদের মাধ্যমে জিনিসগুলো আমাদের করা। আমাদের তো আসলে গ্রুপ স্টাডি একটা ছিল, আপনাদের তো এখানে না, এই জন্য এটা বলছি। এখানেও যদি কোনো বিষয় যদি আপনাদের নোটিং এর ক্ষেত্রে বলছি আর কি, কোনো কিছু আপনাদের জানার কোনো ঘাটতি থাকলে, সমস্যা থাকলে গ্রুপ স্টাডির মতো মুসলিম ছাত্র হেল্প করবেন, সনাতন সম্প্রদায় হিন্দু ছাত্রকে জাস্ট একটা, কারণ যখন কোর্ট বিলিং আসবেন এমন না যে মুসলিম লয়ার সে খালি মুসলিম মামলা পাচ্ছে এই পার্সোনাল এসব ধর্মীয় বিষয়ে, আর হিন্দু সম্প্রদায় খালি হিন্দু ল পাচ্ছে এটা। ওকে, আমি এবার অফিসিয়ালি ক্লাসটা স্টার্ট করি। আমার মূল কনসাইজ ব্রিফিংটা বুঝছেন আমি কি বলতে চেয়েছি? আপনাদেরকে 3টা পয়েন্ট আমি আলোচনা করেছি এই ক্লাস শুরু হওয়ার আগে। এখানে কিছু প্রশ্ন দেখবেন, সব প্রশ্নের উত্তরটা একই, প্রশ্নগুলো জাস্ট কিছুটা চেঞ্জেস করে দেয়। যে হিন্দু বিবাহের উদ্দেশ্য কি, হিন্দু বিবাহের প্রকৃতি কি রকম,
কিংবা হিন্দু বিবাহের ধর্মীয় দিক অথবা পার্থিব দিক আলোচনা করো। আর সবচেয়ে যেটা সহজভাবে দিয়ে দেয়, হিন্দু ধর্ম কি কোনো চুক্তি অথবা হিন্দু ধর্ম কি কোনো ইয়া কিনা পবিত্র বন্ধন, এরকম সব প্রশ্নগুলি আমি 4টা না 5টা প্রশ্ন বললাম, যেভাবে প্রশ্ন আসুক উত্তরটা কিন্তু অলমোস্ট সবই একই জিনিস এখানের মধ্যে। সব উত্তরের একটা উত্তর আপনাকে এটা উল্লেখ করতে হবে যে হিন্দু বিবাহটা কোনো চুক্তি নয়, মানে মুসলিম বিবাহের মতো কোনো সিভিল কন্ট্রাক্ট না। সিভিল কন্ট্রাক্টে কি থাকে, একটা পরিসমাপ্তি থাকে। যে কোনো চুক্তি কি একটা ক্ষতিগ্রস্ত হলে সে চুক্তি থেকে সরে আসে না, ঠিক ইসলাম ধর্ম কি বিবাহের মধ্যে ধরেন ওখানে কি করছে না, সবচেয়ে নেগেটিভ জিনিস যদিও বলা হয়েছে তখন সেপারেটটা চাওয়া, মানে ডিভোর্স চাওয়াটা বিষয় বলা হয়েছে। হিন্দু আইনে, হিন্দু ধর্মে, শাস্ত্র মতে এই জিনিসটা এখানের মধ্যে বলা নাই, এই জিনিসটা এখানের মধ্যে সুযোগ নাই। এটা হচ্ছে একদম এমন সম্পর্ক যেটা আমরণ অবিচ্ছেদ্য হিসেবে গণ্য করা হয়। তা আপনারা বলতে পারেন তাই বলে কি হয় না? ভারতবর্ষ ওখানের মধ্যে তো 1955 সালের পর থেকে অনেক আইন এসছে, ওখানে মৃতক-সরা সিস্টেমে এগুলো হয়, কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত ওরকম কোনো ইউনিফাইড হিন্দু আইনটা ওভাবে নাই সেপারেশন চাওয়ার জন্য। তবে স্ত্রী যদি ভরণ পোষণ না পায়, স্ত্রী যদি ধরেন ব্যভিচার, স্বামীর এই অভ্যাস, তারপরে অনেক কারণ হয়, তখন আমাদের দেশে যে একটা আইন আছে, এটা একটা হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন রুলিংস এর মাধ্যমে আসছে, যে মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স 1985, ওটার আন্ডারে প্রতিকার যেতে পারে। যাক, এগুলো হচ্ছে ইনফর্মাল টকিংস। আমি এবার মূল বিষয় যে আপনাদেরকে যে ক্লাসের গুলো বললাম এখানের মধ্যে, এই একজন নর একজন নারী, এই যে পুরুষ একজন এই থাকাটা স্বামী স্ত্রী রূপে, এটা শাস্ত্র মতে বলে কি দশবিধ সংস্কার, 10টা সংস্কার আছে। তার মধ্যে অন্যতম সংস্কার মানে কি, নিজেকে পরিশোধন করে শাস্ত্রীয় মোতাবেক একটা নিজে একটা মোক্ষ লাভ করার যে একটা আত্মা মুক্তি স্বাধীন যে ইয়াটা করে, ওই 10বিধ সংস্কার মধ্যে অন্যতম হচ্ছে বিবাহ। বিবাহটা পুরুষদের জন্য অবশ্য ধর্মীয়, পুরুষদের জন্য অবশ্যই ধর্ম বাধ্যবাধকতা। কোন পুরুষ? যে পুরুষ উন্মাদ নয়, জন্মগত উন্মাদ নয়, যে পুরুষ মানসিক বিকারগ্রস্ত নয়, যে পুরুষ বিবাহের জন্য যেসব শাস্ত্র বলতে হয় সেটা বুঝতেও পারে এবং বলতেও পারে, এসব পুরুষের জন্য বিবাহটা বলা হয়েছে অন্যতম 10বিধ সংস্কার মধ্যে অনুসংস্কার। আচ্ছা, বিবাহটা কেন আসছে এখানের মধ্যে? বিবাহটা আসছে, আমরা নেক্সট যে দত্তক করব, দত্তকের মধ্যেও এটা আসবে যে পুরুষ সন্তান লাভের জন্য। পুরুষ সন্তান কেন? আমরা পিণ্ড পড়েছি না গত ক্লাসের মধ্যে, আত্মার মুক্তি সাধনের জন্য পূর্বপুরুষের যে মৃত ব্যক্তির আধ্যাত্মিক মুক্তির জন্য যেসব কর্ম করতে হয় ওখানে পুরুষ বলে। আমি যে আপনাদেরকে পেজ আমি সপিণ্ড দিয়েছিলাম, তার মধ্যে 1 নম্বর পয়েন্টটা হচ্ছে 1 নম্বর কিন্তু পুত্র আছে। হ্যাঁ, পুত্র কি করে? পুত্র পিতাকে পুং নরক নামক নরক যেটা আছে, পুণ্যাম বলে, পুঙ্গ বলে, এই নরক থেকে উদ্ধার করার জন্য এবং তার পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য যে পিণ্ড দিতে হয় সেটা হচ্ছে পুত্রই করে। আর পুত্র আসছে কিভাবে? বিবাহের মাধ্যমে। বিবাহটা হচ্ছে কিভাবে? একজন হিন্দু পুরুষ একজন হিন্দু মহিলার সম্পর্কে। সেই সম্পর্কটা কিভাবে হচ্ছে? হিন্দু ধর্মে যে শাস্ত্র, যে বিধি দেওয়া হয়েছে, সেই বিধি আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এতক্ষণ পর্যন্ত কি বুঝছেন আমি কি বলেছি ধাপটা? না স্যার, এতক্ষণ চুপ ছিলেন স্যার কথাগুলো বলে আটকে গেছিল স্যার, একটু মিসিং হইছে কদ্দূর থেকে বলেন তো, কতটুক থেকে? আমি লাস্ট শব্দটা কি বলেছি? ওই তো স্যার, ওই পুত্র পিণ্ডদান করে।
পুত্র পিণ্ডদান করছে কিসের জন্য? তার পিতার অথবা তার পূর্বপুরুষ যারা আছে ওদের আত্মার মুক্তির জন্য। আর পুত্রটা জন্ম নিচ্ছে কিভাবে? পিতা মাতার মাধ্যমে না? পিতা মাতাটা সম্পর্কটা হলো কিভাবে? বিবাহর মাধ্যমে। সেটা কোন বিবাহ? নিশ্চয় খ্রিস্টান বিবাহ না, মুসলিম বিবাহ না, এটা হিন্দু বিবাহ। আর হিন্দু বিবাহটা ওটা কি? হিন্দু ধর্মের মতো একটা 10টা সংস্কার আছে, 10টা কি বলে মানে কর্তব্য আছে পুরুষদের জন্য। তার মধ্যে একটা হচ্ছে বিবাহ। এটা এই সামারিটা কি বুঝতে পেরেছেন কিনা? স্যার সংস্কার বলতে কি কর্তব্য বোঝাচ্ছে? সংস্কার বলতে এটাকে আপনাকে কিভাবে বলবো, ধরেন ইয়াও বুঝায়, ওই ধরেন শাস্ত্র মোতাবেক যে নিজেকে একটা পরিশুদ্ধ করছেন, তারপরে এই কি বলে যে নিজেকে যে একটা একটু একটা জিনিস আমার কাছে ছিল, স্যার এটা কি বদরুদ্দিন স্যার? না না আমি একটা বিষয়, হ্যাঁ বলেন, যে একটা জিনিস, এটা বিষয় হচ্ছে মানে একজন হিন্দু হিসেবে জন্মগ্রহণ করলে যে যে কাজগুলো অবশ্যই করতে হয় সেগুলোকে সংস্কার বলা হচ্ছে। পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই না? সরি একটা আমি দেখে আপনাদেরকে একটা ওটা দিকে আগামীতে দিতে পারি কিনা। ওই হিন্দু বিবাহ নিয়ে বলেছিলাম না, একটা আসছে, ওই অবশ্যই এটা কম্পালসারি না, এটা ফলো করলে ভালো, রেজিস্ট্রি করতে হয় কিনা আইনটা আমি মনে হয় কোথায়, ওই সংস্কার মানে ওটা, ওই এটা কি মিস্টার মিত্র নাকি? আপনি একটু ক্লিয়ার করলেন। এই অবশ্য আমি যেটা বললাম করণীয়, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? এই যে উনি কি মিস্টার উজ্জ্বল মিত্র বাবু, ওই যে যিনি বললেন সংস্কার, যেটা ডেফিনিশনটা ক্লিয়ার করলেন? না স্যার, রাজীব। আচ্ছা ধন্যবাদ রাজীব, আচ্ছা ধন্যবাদ, একটু কপারেশন করছো। হ্যাঁ আপনি কি বলেন একটু বলেন তো আবার। না, বলতে সংস্কার মানে বোঝায় মানে হিন্দু হিসেবে জন্ম নিলে মানে যে কাজগুলো অবশ্যই করতে হয়। হ্যাঁ অবশ্যই করণীয়, ওই যে আমি একটা শব্দ বারবার বলেছি না, মানে অবশ্যই করণীয় মানে পবিত্র করা নিজেকে, অনেকটা নিজেকে শুদ্ধি কিংবা শোধন করা, যেসব আছে। কারণ বিবাহর কিন্তু একটা কথা আছে, মানে একজন পুরুষ তার জীবনের এর পূর্বে যেগুলি মানে ধরেন কোনো কারণে তার মানে যেসব কালিমা ছিল কিংবা কোনো নারী তার আত্মশুদ্ধি প্রয়োজন হয়ে পড়লে বিবাহের মাধ্যমে সেটা শোধন কিংবা নিজেকে শুদ্ধি করা হয়। হ্যাঁ, এই যে এইসব করার যে ক্রিয়া বিবাহের মাধ্যমে, এটাকে সংস্কার হিসেবে ধরা হয় শব্দটা এখানের মধ্যে। সংস্কার মানে আবার বিল্ডিং সংস্কার না, সংস্কার মানে আবার রাস্তা সংস্কার না, মানে যে একটা যে পরিবর্তনটা আনা হচ্ছে, পরিবর্তন বলা উচিত না, মানে যে কিছু করণীয় মাধ্যমে যে একটা ধর্মীয় একটা কর্তব্য পালন করা হচ্ছে, সেটাকে সংস্কার বলা হচ্ছে। জিনিসটা ক্লিয়ার হয়েছেন আপনি? সংস্কার বলতে যিনি প্রশ্ন করলেন, স্যার এখানে সংস্কার বিষয়টা একটি ধর্মীয় ভাবে আছে নাকি আইন করে আনা হয়েছে হিন্দু ধর্মে? ধর্মীয় ধর্মীয়, আমি এখনো ধর্মের মধ্যে আছি, যেটা আইন আসবে সেটা আমি আইন করবো। আমি আইনটা খুঁজতেছিলাম, আমার কাছে ছিল আসলে কটা, ক্লাসে বসলাম তো আমার কাছে এটা ছিল, আইন নামের মধ্যে আছে, যখন আইন আসবে আমি আইনটা বলবো এখানে। আচ্ছা স্যার, তাহলে যারা সন্ন্যাসী হচ্ছে স্যার, তাইলে উনি এই যে সংস্কারের মধ্যে অন্যতম যেটা বিবাহ, সেটা তো করতেছে না উনি? করতেছেন না, আমরা আসছি না, একটু ক্লাসটা মাত্র শুরু করলাম, শেষ করি এখানে মধ্যে। হ্যাঁ, এটা এখানে কিন্তু যিনি বিবাহ করছেন একটু মনে রাখবেন, ক্লাসে একটু জিনিসটা ইয়া করবেন, বি কনফাইন্ড ইনটু স্টাডি। হ্যাঁ, আমি তো অতটুক যাইনি এখানের মধ্যে। হ্যাঁ, শেষেরটা আগে আসলো সমস্যা। আর এখানের মধ্যে এখন আমি পুত্রটা কিভাবে জন্ম, পুত্রের কর্তব্যটা কি, সেটা আমি এখন আলোচনা করছি। এখানে স্ত্রীকে কিন্তু বিবাহের মাধ্যমে মনে রাখবেন এখানে অর্ধাঙ্গিনী বলা হয়। কারণ কি অর্ধাঙ্গিনী কেন? উনি অস্থি মজ্জার সাথে বিবাহের মাধ্যমে একটা সম্পর্ক জড়িয়ে পড়ে, এবং ধর্মীয় আচার আচরণ গুলো এখানের মধ্যে করা হয় বিধে এই জন্য ওনাকে সহধর্মিনী বলে। এই জন্য হিন্দু শাস্ত্র মতো একটা শব্দ আছে, গৃহিণী না থাকলে গৃহ হয় না। আমরা তো ফ্র্যাঙ্কলি সব কথা এমনি বলে ফেলি, অর্ধাঙ্গিনী, তারপরে অর্ধেক করিয়াছে নর, অর্ধেকটা নারী, সহধর্মিনী, গৃহিণী, এসব শব্দ আমরা কিন্তু একদম মানে ধারাবাহিক ভাবে অনেক জায়গায় ব্যবহার করবে। আমি কোনদিন জানি ফেসবুকে দেখলাম একজনে কি একটা যেন কবিতা শেয়ার করলো, 8ই মার্চ মনে হয় নারী দিবসে, এরকম 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 করে। আমার আরেকজন সিনিয়র লয়ার ফ্রেন্ড ছিলেন, উনি আমাকে দেখালেন
বলুন যে সে যে এত কিছু লিখলো, সে জানে এই শব্দগুলো কি, মানে কবি হয়ে গেল গিয়া, কিন্তু কবির মিনিংটা কি সে জানে না। সো হিন্দু বিবাহের মধ্যে এই যে অর্ধাঙ্গিনী বিবাহ সম্পন্ন হওয়ার সাথে স্বামীর সাথে একটা অস্থি মজ্জার সাথে, একটা অস্থির সাথে অস্থি, হাড়ের সাথে মিলন একটা একটা একক সত্তা হিসাবে ধারণ করা হয়, এই জন্য এটাকে অর্ধাঙ্গিনী বলে। আবার স্বামীর যেসব ধর্মীয় আচরণ একই সাথে করারও একটা বিধান আছে, এই জন্য একটা সহধর্মিনী। আর গৃহিণী যখন আসে তখন একটি পরিপূর্ণ গৃহ হচ্ছে। এই সব কিছু হচ্ছে আসলে বিবাহের মাধ্যমে। এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কিছু একটা থিম আলোচনা করছি। হিন্দু ধর্মের মধ্যে যদি আপনাদেরকে যে এতগুলো প্রশ্ন করলাম যে হিন্দু বিবাহ উদ্দেশ্য কি, কিংবা ধর্মীয় তাত্ত্বিক বৈদিক আলোচনা করো, হিন্দু বিবাহ এটা তো বলে দিলে আপনারা বুঝাবেন কি হিন্দু আইনে বিবাহ কোনো চুক্তি কিনা, কিংবা আনুষ্ঠানিক মাত্র, এসব প্রশ্ন আসলে এই জিনিসগুলো আপনাকে ব্যাখ্যা করতে হবে এখানের মধ্যে। এবার হচ্ছে হিন্দু আইনের একটা প্রশ্ন হচ্ছে মানে প্রকৃতিটা কি হিন্দু আইনের প্রথম সোল প্রকৃতি হচ্ছে এটা কোনো চুক্তি না। চুক্তি কিরকম, মুসলমান বিবাহের মতো এখানে কোনো দেনমোহর কিংবা প্রতিদান এ ধরনের কোনো এখানের মধ্যে টার্মস এবং কন্ডিশনস নাই। এটা একটা ওই ধর্মীয় সংস্কার, ধর্মীয় বিধি যেটা কর্তব্য করছেন। এখন কে করছেন? যিনি শাস্ত্র বুঝতে পারছেন। সরি মিস্টার রাজীব, আপনি আছেন তো না? আপনি আছেন? হ্যাঁ স্যার আছে। মিস্টার রাজীব, হ্যাঁ স্যার আছে, আছি স্যার। আচ্ছা, আমাদেরকে ক্লাস শেষে একটা ছোট্ট একটা সহযোগিতা করতে পারবেন? ওই বিবাহর যে সপ্তপদী যজ্ঞাগ্নি হয়, ওই ধাপটাকে একটু আমাদেরকে শেয়ার করতে পারবেন? এ ধরুন 15-20 মিনিট পরে। আচ্ছা যাক, বিবাহ যেটা প্রকৃতি বলে কি বলে যে তার মধ্যে একটা হচ্ছে বিবাহ কোনো চুক্তি না। এটার মধ্যে এটা মুসলিম বিবাহ চুক্তি বলে, হিন্দু ইয়ার মধ্যে কোনো চুক্তি না। এটা হচ্ছে মেইন নেচার হিন্দু বিবাহের মধ্যে, প্রথম চরিত্র যেটা এটা। দ্বিতীয় হচ্ছে কি এখানের মধ্যে কি বলে ওই এইখানের মধ্যে কোনো বিয়োগ মানে বিবাহ করছেন মৃত মানে সেপারেশন, এরকম কোনো মানে অবিচ্ছেদ্য সম্পর্ক। এটা বিচ্ছেদ বলতে এখানে কোনো ইয়া নাই। আর উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা আমি আগে বলেছি, একটা পুত্র সন্তান জন্মদান করবেন এবং পুত্র সন্তান বংশধারা বজায় রাখবে, পুত্রের পর পুত্র জন্ম দিবে। এই জন্যই পুত্র না থাকাতে দত্তক সিস্টেমটা হিন্দু আইনের একটা অন্যতম একটা চরিত্র, যেটা আমরা পরবর্তী আমরা একটা ক্লাসে আমরা আলোচনা করবো এখান থেকে। তারপরে মুখ্য আর উদ্দেশ্যের মধ্যে মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে ওই আমরা গত ক্লাসে কি বলছে ডক্টর রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব মতবাদ একটা করেছিলাম না, প্রথম জেনারেশন, তৃতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশন, সবার শেষে কি ছিল? নাতি পুত্র। হ্যাঁ, তার মানে পুত্র থাকলেই সে পিণ্ড দানের জন্য পূর্ববর্তী পুরুষ যারা আছে ওদের কি বলে আত্মার মুক্তি কামনার জন্য সকল কাজ করতে পারবে, কারণ এগুলি ছেলেকে করতে হয় আর পুত্রকেই সবার আগে ইয়াটা করতে হয় এখানের মধ্যে। এরপর হচ্ছে ধরেন ধর্মীয় দিকটা কি, ধর্মীয় হচ্ছে পুত্রহীনের কোনো স্বর্গ স্থান নাই। একটা শব্দ আছে, হ্যাঁ, স্বর্গে যেতে হলে পুত্রকে সকল ধর্ম কাজ পালন করতে হবে। পুত্রের জন্মের জন্যই বিবাহটা, একটা বংশ বাড়ার জন্য বিবাহটা করতে হয়। এটা হচ্ছে ধর্মীয় দিক। আর পার্থিব দিক যদি বলি, এত কি বললাম, একটা বিবাহ অনুষ্ঠান হচ্ছে আমি যেটা আগে মিসেস করলাম, এই যে কন্যা দান, কন্যা গ্রহণ, এগুলি কি হ্যান্ড ওভার, অ্যাকসেপ্টেন্স, কি বলে, তারপর 7 পাকে বাধা, একটা বিয়া হওয়ার জন্য যেসব জিনিস করতে হয়, এটা আমাদের পৃথিবীতে করতে হচ্ছে না, দুনিয়াতে করতে হচ্ছে না। এই জিনিসটাকে বলে পার্থিব দিক। একটা বিয়ে করার জন্য যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে শাস্ত্র মতে, সেই নির্দেশ মোতাবেক যখন কাজগুলো করা হচ্ছে, বিবাহ হওয়ার জন্য কি বলে অগ্নির সামনে সাক্ষী রেখে, তারপরে 7 পাক করে, 7 পাক করা হয়ে গেলে তো বিয়েটা চূড়ান্ত হয়ে যায়। তারপরে কন্যা গ্রহণ, কন্যা সম্প্রদান, তারপরে মালা বদল বলেন, শুভ দৃষ্টি বলেন, এই স্টেপটা অনুসরণ করতে হচ্ছে কোথায়? এটা তো স্বর্গে করবে না, এটা পৃথিবীতে করতে হচ্ছে না। এই পৃথিবীতে যে ধর্মের বিভিন্ন জিনিসগুলো ফলো করে একটা বিবাহ চূড়ান্তভাবে সম্পন্ন হচ্ছে, এটা হচ্ছে বিবাহের পার্থিব দিক। এটা
তাহলে আমি যে প্রকৃতি বললাম, উদ্দেশ্য বললাম, ধর্মীয় দিক বললাম, পার্থিব দিক বললাম, এগুলি কি এতটুকু কি বুঝতে পেরেছেন? এতটুকু কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, মনে রাখবেন এগুলো কিন্তু একই প্রশ্নের একই উত্তর হবে, একই হবে। এখন যদি আপনাকে সিম্পল একটা কোয়েশ্চেন করে হিন্দু বিবাহ চুক্তি নয়, কিংবা হিন্দু বিবাহ পবিত্র বন্ধন, বন্ধন মানে কি বোঝাচ্ছে? এখানে তো কোনো একদম একটা গুড রিলেশন, একটা টাইট একটা সম্পর্ক, এটা কেন বলা হচ্ছে এখানের মধ্যে? এখানে বলা হচ্ছে যে আমি একটু আগে যে আপনাকে বললাম, হিন্দু বিবাহ মুসলমান বিবাহের মতো যে কোনো মহারানা কিংবা কোনো ফিজিক্যাল ব্যক্তিকে সাক্ষী করে একটা চুক্তি সম্পাদন করে আমরা তার নিকা তো রেজিস্টার, নিকা আসা এর আগে তো ফর্দ হইতো, আপনাদের মুসলিম সমাজে দেখবেন জায়গায় ফর্দ আছে। এখন একটু আগে যে আমি বললাম ধর্ম, এখন আমি আইনে আসছি, এখন আইনে ভিত্তিটার কথা বলছি। এটা এরকম কোনো কাগজ করে হয় না, কিন্তু আমি আপনার জন্য একটা আইন খুঁজতেছিলাম, এটা আমি দেখি পরবর্তী দিব। বর্তমানে আসলে দেশে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে সরকার একটা বিবাহ রেজিস্টারের একটা অপশনাল দিয়েছে, হয়তো এটা টুডে টুমরো এটা কম্পালসারি হয়ে যাবে, এটা একটা রেকর্ড রাখার জন্য আর কি। হ্যাঁ, কিন্তু অরিজিনালি সনাতন হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিবাহটা হচ্ছে আগুনকে সাক্ষী রেখে, দেবতাদেরকে উদ্দেশ্যেও সাক্ষী রেখে একটা ধর্মীয় কর্তব্য পালন, পুত্রকে বংশ বৃদ্ধির জন্য বিবাহটা করা হয়। এই বিবাহটা কোনো প্রক্রিয়ায় চুক্তি সিস্টেমটা নাই, আর চুক্তি না করলেও কোনো সাজার ব্যবস্থা নাই। এখানের মধ্যে তাৎক্ষণিক কিংবা বিলম্ব, মোহরানার সিস্টেমও নাই, প্রম্পট ডাওয়ার, ডেফার ডাওয়ার, এসব জিনিস না থাকার কারণে বিবাহ কোনো প্রকারের চুক্তি হিসাবে ধরা হয় না, বরঞ্চ এটা একটা ধর্মীয় সংস্কার। এই জন্য ইংলিশে একটা কেস রেফারেন্স এসেছে, হিন্দু বিবাহ কোন প্রকারের ধর্মীয়, ইটস নট এ কন্ট্রাক্ট বাট এ রিলিজিয়াস সেক্রেমেন্ট। মানে আমাকে আমার ভবিষ্যৎ চিন্তা করে, শুধুমাত্র পুত্র সন্তান না, পুত্র সন্তানকে আমি কেন এক্সপেক্ট করে আমি বিবাহটা করছি, যাতে আমি মৃত্যুর পর আমার আত্মার সাধনা, আত্মার মুক্তির জন্য যেসব ধর্মীয় কাজগুলো করতে হবে, আমার একজন পুত্র থাকলে সেটা করবে, এবং এই করার জন্য আমি একই রকম ভাবে আমি আবার ব্যাগে এখানের মধ্যে। সো আপনাদের কিন্তু আমি যে কোশ্চেন গুলো বললাম, সকল কোশ্চেন আপনি নিশ্চয়ই দেখছেন, আপনারা একই কথা কিন্তু বারবার হচ্ছে। সো এরকম যদি একদম একটা কথা কি সহজ প্রশ্ন, কারণ আমি খাতা এক্সামিন করেছি, দেখেছি একটা গাইডের মধ্যে এতগুলো গাইডের মধ্যে কিছু কথা আছে বিগিনিং টু এন্ড, একদম এটা এত শক্ত কেমন মুখস্থ বিদ্যা হয় আমি জানি না, যেভাবে আছে দাড়ি থাকলে দাড়ি, কমা থাকলে কমা দিয়ে দিল, ফলো হইলো কি একটা ব্যতিক্রম একটা নাম্বার আশা করা হয় না। ওখানের মধ্যে তো ধরেন অন্য সাবজেক্ট আছে, ট্রাস্ট আছে, ইয়াও আছে, ওটাতে নাম্বার কম পেলে এটা নাম্বার কম চলে আসে। সো এই ধরনের যখন একটা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন, এটা তো আপনার থেকে চাইতেছে আপনি কি বুঝেন, আপনাকে কোয়েশ্চেনটা ওপেন করে দেওয়া হয়েছে, আমি তো আপনাকে কিছু পিলার দিলাম। হ্যাঁ, সো আপনার যদি কোনো সময় ধরেন যে এটা হচ্ছে যারা ধরেন নট, অনেকে আছে না আমি 33-40 পাইলেও অসুবিধা নেই, এইসব জিনিস এরকম, ওদের জন্য আমি এটা বলছি না, কিন্তু যারা গুড মার্কস আপনারা ডিজার্ভ করেন, অন্য কোর্সের টিচার আপনাদেরকে বলে দেয় কিনা যায় না, এই প্রশ্নের মধ্যে যেটা বললাম এখানের মধ্যে একটা যত বেশি উপাদান দিবেন আপনি একটা ভালো মার্কস অবশ্যই আপনি আশা করেন, এবং আপনাকে এটা দিতে বাধ্য। কারণ আপনাকে তো যখন তুমি কি বুঝো, তুমি কি আলোচনা করো যখন বলে, এবং আপনি যখন একটা দিয়েছেন ওখানের মধ্যে আপনি পাবেন। হ্যাঁ, আর বদরুদ্দিন স্যারের কথা বললাম, আমি তো বলেছি আমার সকল বই থেকে দেখি, বই তো আপনি পাবেন, এবং ওখানের মধ্যে প্রথম পাতায় ধর্মীয় দিক, পার্থিব দিক এবং চুক্তি নয়, এটা মনে প্রথম পাতা কি দ্বিতীয় পাতার মধ্যে এটা আছে, কিন্তু এটা অনেক ছোট, আপনাদের কোয়েশ্চেন তো আসছে 10 নাম্বারের, অতটুকু আনসার লিখলেও আপনি 10-এ মানে অ্যাবভ 50% মার্কস ক্যারি করা কঠিন হবে। কিন্তু ধরুন আপনাদের যদি আরো বই থাকে, লাইব্রেরিতে বই থাকে, নোট করতে পারলেন করলেন, আর না করতে পারলে এটা কোনো আহামরি কোনো সমস্যা না। এটা যাক, এবার আজকের ক্লাসের প্রশ্নটা বিবাহের আবশ্যকীয় উপাদান আলোচনা করো, অথবা বৈধ বিবাহের আবশ্যকীয় উপাদানগুলো লেখো। এটাও পার্টলি রিলিজিয়াস, ধর্মীয় ব্যাখ্যা আছে, এবং পার্টলি কি বলে এই কি বলে যে কি দেশীয় আইনের ব্যাখ্যা আছে। আচ্ছা, প্রথমটা কি এটা হচ্ছে সেকেন্ড পার্ট, উপাদান। ফার্স্ট পার্ট থেকে আমাদের ক্লিয়ার হয়েছে?
তাহলে আমি সেকেন্ড ওখানে কোনো প্রশ্ন থাকলে স্যার আমি স্যার স্যার আমার ক্লাসের যে একটা বলছে সন্ন্যাসী হওয়ার কথা, আমার মনে হয় হিন্দুদের মধ্যে তো সন্ন্যাসী নেই। জি হিন্দুদের মধ্যে সরি হিন্দুদের মধ্যে তো সন্ন্যাসীর কোনো নিয়ম তো নেই মনে হয়। সন্ন্যাস ব্রত করতে পারো তো কেন, মানে সন্ন্যাস ব্রত স্বেচ্ছায় তো ঘর সংসার গৃহ সংসার ত্যাগ করে তো সন্ন্যাস ব্রত পালন করতে পারছো তো, মানে নেই বলতে মানে কিরকম নেই, আপনি যদি ক্লিয়ারলি বলেন তাহলে আপনার বিষয়টা আমি তো খুব বুঝতে পারবো। আমি তো স্যার পুরোপুরি জানি না, এমনি আমি কখনো দেখি নাই যে মানে হিন্দুদের মধ্যে সন্ন্যাসী আছে এরকম তো কখনো দেখি নাই, সে কারণে বললাম। না স্যার, এখানে বিষয় হচ্ছে এই আমাদের মানে জীবনকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। বানপ্রস্থ, জি জি হ্যাঁ বলেন। একটা হচ্ছে আপনার এই যে মানে শিক্ষা গ্রহণকালীন পর্যায়, এরপরে হচ্ছে আপনার সংসার ধর্ম, এরপরে হচ্ছে বানপ্রস্থ, এরপরে হচ্ছে আপনার সন্ন্যাস, ঠিক আছে? তো এই কিন্তু বর্তমান পর্যায়ে এসে দেখা যাচ্ছে হয় আপনি সংসারে হচ্ছেন, না হয় শেষ পুরাপুরি জীবনটা মানে দুইটার একটা অপশন বেছে নিচ্ছে আর কি। মানে আগের যে অপশন মানে জীবনকে 4টা ভাগে ভাগ করেছিল, ওই পর্যায়টা এখন নাই আর কি, আর ওইভাবে করে পালন করা হচ্ছে না। নাই তা বিবাহ শেষ পর্যন্ত সন্ন্যাসে যেতে পারে না, সুযোগ আছে তো? হ্যাঁ, ওইটা যাওয়া যায়, ওইটা তো সমস্যা নেই। যাওয়া যায় তো, ওই বানপ্রস্থ জীবনের পরে তো মানে যাওয়ার তো আছে তো এটা। সো সন্ন্যাসটা ওটা মানে মানে কি ধর্মের ব্যাপারে আমাদের এই ধরেন আপনি যদি মুসলিম সম্প্রদায় চিন্তা করেন, অনেকে শেষ পর্যায়ে গিয়েও মানে কি বলবো মানে ধর্মের প্রতি একটু স্যার ইয়া 3 হয় না, নম্বরটা বুঝি নাই স্যার, হতে পারে শিক্ষা সন্ন্যাস বিবাহ আর 3 নম্বরটা কি না ছিল উনি বললো যে জীবনটাকে মানে 4টা ভাগ করে নেওয়া হয়েছে, যে প্রথমে শিক্ষা, বলেন তো, রিপিট করেন তো একটু, প্রথমটা শিক্ষা জীবন বলেন তো, রিপিট করেন তো একটু কাইন্ডলি। তৃতীয়টা স্যার একটু ব্যাখ্যা করলে ভালো হয়। তৃতীয়টা বানপ্রস্থ মানে হচ্ছে আপনার সন্ন্যাসী হওয়ার আগের পর্যায়টা আর কি, ঠিক আছে? সেটা মূলত তো সংসার থেকে আপনি মানে বের হয়ে গিয়ে মানে সন্ন্যাসী হওয়ার আগে নিজেকে সন্ন্যাসী হওয়ার জন্য উপযুক্ত করবেন, ঠিক আছে? যেটা বানপ্রস্থ বলা হচ্ছে। ঠিক আছে, এটা তো ইয়া প্রশ্ন না, এটা তো আজকে বিবাহের প্রশ্ন না, আর থাকলে আমি নিজে আপনাকে একটা পয়েন্টটা করতাম। হ্যাঁ, ওটা দরকার হলে আপনি বলেন তো একটু, আনসারটা বলেছেন সুন্দর, আপনার নামটা একটু কি, আপনি কি মিস্টার রাজীব বলছেন? পুরো নামটা কি আপনার? আমি হ্যাঁ, রাজীব কান্তিনাথ। রাজীব দস্তিদার। আচ্ছা যাই হোক, এবার লাস্ট বিষয়টা আসি, এবার হচ্ছে বিবাহের উপাদান নিয়ে। হ্যাঁ, উপাদান মানে কোন কোন বিষয়টার জন্য বিবাহ। তো সাউন্ডটা ইয়া করা যাবে? 4-5 জন তো সাউন্ডটা ইয়া করা। আচ্ছা, বৈধ উপাদান আমি বলছি। মাহমুদ লিনন ভাই, আপনার কমেন্ট করেন। কি বলে ওই, ধন্যবাদ ধন্যবাদ। এসেনশিয়াল এলিমেন্টস কি, হ্যাঁ এসেনশিয়াল এলিমেন্টস সব জায়গায় যেরকম এখানে এরকম, এটার মধ্যে মিক্স। বিবাহ হিন্দু আইন চুক্তি নয় যে বলেছি, ওটাও একটা মানে চুক্তি আইন দ্বারা, আপনারা যে চুক্তি আইন পড়েন ওরকম চুক্তি আইন দ্বারা যেরকম রেগুলেট হয় না, ওটা পিওরলি ধর্ম নিয়ে রেগুলেট হয়। ঠিক ওখানের মধ্যে যেরকম আছে বৈধ উপাদান বিবাহের জন্য কি কি প্রয়োজন, সেখানের মধ্যে পার্টলি রিলিজিয়াস, পার্টলি আমাদের দেশীয় আইন। তার মধ্যে একটা হচ্ছে একটা বয়স, অরিজিনাল সনাতন ধর্মে কিন্তু বয়সটা নেই, নাবালকেরকেও কিন্তু তার পিতা, মুসলিম সম্প্রদায় সব জায়গায় কিন্তু একটা সময় নাবালক বিবাহ ছিল, কিন্তু একটা দেশের মধ্যে যখন এবং এসব কারণে হয় তখন
ওই 2017, ওখানে কিন্তু আগে যেটা চাইল্ড রেস্ট্রেইনট অ্যাক্ট 1929 ছিল, ওইটাকে তো রদ করে তো আসছে বাল্য বিবাহ নিরোধ আইন 2017 মনে হয়। ওখানে বিবাহের জন্য উপযুক্ত, যেটা একটা মেডিকেল সায়েন্সের মতো উপযুক্ত, যেটা 21 বছর এবং 18 বছর, ওই জিনিসটা উভয় ক্ষেত্রে বলতে পারেন, ইদার মুসলিম সাইড, বৌদ্ধ সাইড, যে কোনো দিকে যদি বলেন যে তাহলে কি বিলো 21 বিলো 18 এরকম কথা হচ্ছে ইরেগুলার পর্যায়ে পড়ে যায়। হ্যাঁ, পুরোপুরি আমরা বৈধ উপাদানের জন্য যা করবো, সে বৈধ উপাদানের জন্য ধর্মকে প্রায়োরিটি দিয়ে ধর্মের অধীনে দেশীয় যদি কোনো আইন থাকে, এই আইনটা নিয়ে আমরা একটা বিবাহ ভ্যালিডিটির জন্য আমরা বিবেচনা করব এখানের মধ্যে। তো প্রথম বয়স, তারপর হচ্ছে এই সম্মতি কিন্তু হিন্দু আইনে মানে যার বিবাহ পাত্র পাত্রী, ওরা যদি সম্মতি যতটা প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন তাদের অভিভাবকের, সকল পক্ষের কিন্তু সম্মতিটা প্রয়োজন, এবং সকল পক্ষ উপযুক্ত ব্যক্তি। পিতা না থাকলে মাতা না থাকলে ধরেন পিতার ভাই কিংবা পিতার বাবা, এরকম। হ্যাঁ, কিন্তু এখানের মধ্যে কোনো ভাবে সম্মতিটা বলপূর্বক কিংবা প্রতারণামূলক ভাবে নেওয়া যাবে না। আপনারা নিশ্চয়ই ইয়াতে পড়েছেন এভরি প্রসিডিংস। হ্যাঁ, আমাদের আদালত হয়, আপনি যদি প্রতারণা ভাবে কোনো রকমের প্রতিকার নিতে চান কিংবা প্রতারণা ভাবে কোনো রকমের আইন কোনো কিছু গ্রহণ করেন, সেটা সবসময় নাল এন্ড ভয়েড, সবসময় বাতিল হবে। ঠিক সম্মতি যে কেউ দিতে পারে। এখন কোনো সময় যদি বলপূর্বক করেন, তখন এই যারা বলপূর্বক ভাবে নিয়েছেন তাদেরকে সাজার জন্য আপনি তখন রেগুলার আমাদের দেশের কোর্টে আসবেন। এর জন্য বৈধ উপাদানের মধ্যে কিছু বিষয় ধর্ম এবং কিছু বিষয় হচ্ছে দেশীয় আইনের মধ্যে। এরপর আরেকটা হচ্ছে বিধিসম্মত পদ্ধতি। বিধিসম্মত পদ্ধতিটা আমরা নেক্সট আলোচনা করবো, আজকে এটা আলোচনা করব না। 4টা অনুমোদিত বিবাহ ধরন আছে, 4টা অনুমোদিত আছে, যেমন ব্রাহ্ম বিয়ে, দৈব বিয়ে, তারপরে কি বলে আর্য বিয়ে, প্রজাপত, যেমন বিভিন্ন বিবাহের মধ্যে নিশ্চয় কাদের মধ্যে লেখা থাকে দেখবেন শ্রী শ্রী প্রজাপতায় নমঃ, ওরকম। আর অনুমোদিত বিয়ের মধ্যে আছে অসুর, গান্ধর্ব, রাক্ষস, এসব বিয়ে। আপনারা যদি বলতে পারেন যে এভাবে তো বিয়ে হচ্ছে, এই বিয়ে এরকম হওয়া ওরকম হওয়াকে কিন্তু শাস্ত্র বিধান মতে দুটো ভাগে ভাগ করেছে। কিন্তু একটা বৈধ বিবাহ হওয়ার জন্য যেটা অনুমোদিত, সেটা আমরা ক্লাস আলোচনা করবো। অনুমোদিত বিয়েটা কিন্তু টিকা আকারেও কিন্তু আসে। হ্যাঁ, ওই অনুমোদিত আকারে বিয়েটা হওয়ার জন্য 4টা ফর্মের মধ্যে যে 4টা ফর্ম গুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা করবো। এরপরে মেইন হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে পিওরলি ধর্মর বিষয়টা, নিষিদ্ধ পর্যায়ে, নিষিদ্ধ গোত্র। কে নিষিদ্ধ? একটা নিষিদ্ধ মনে রাখবেন, শপিন্ডের মধ্যে যেমন আমরা তো 5টা মহিলা পেয়েছিলাম, শপিন্ডের মধ্যে দেখবেন সিরিয়ালের মধ্যে যে 53 জন নাম দিয়েছে, ওখানে অনেক মহিলা আছে, কোন শপিন্ডেও কিন্তু বিবাহ করা সুযোগ নেই এখানের মধ্যে। তারপরে রক্তের নিকট, এমন রক্তের নিকট যেখানে কনের পূর্বপুরুষ এবং পাত্র পাত্রের পূর্বপুরুষ একই ব্যক্তি, এসব ব্যক্তিকে বিবাহ করার সুযোগ নেই। এর বাইরে গিয়ে তবু এক্সেপশনাল কেস তো আমরা এখন দেখি ভারতের মধ্যে, তো এইসব জিনিস অনেক সময় বিয়ে করে, এবং বিয়ে করে হিন্দু আইনটা সংস্কার হয়েছে 1955 সালের পর অনেক আইনের মাধ্যমে। ওরা ওখানের মধ্যে বিভিন্ন কেস ডিসিশনের মাধ্যমে দেখা যায় যে কি কাজিনদের মধ্যে বিয়ে হোক, যে কোনো হোক, মানে প্রেম ভালোবাসা সম্পর্ক যত কিছু হোক, বিয়া যেভাবে হোক হয়ে গেলে ওরা আদালতের মাধ্যমে প্রতিকার নেয়। বাট আমাদের দেশে যেহেতু আমরা এখনো স্ট্রিক্ট কি বলে ওই আইনটাকে আমরা মানে ওভাবে নেই, এবং স্ট্রিক্ট আমার দেশে কোনো প্রতিকার পেতে হলে প্রথম অবশ্যই সনাতন ধর্মে কি আছে ওখানে দেখা হয় বিদায়। এই ইন্ডিয়ার আলোকে ওসব বিষয়ে আমাদের দেশে এটা এখনো পর্যন্ত ওই ধরনের কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, যেখানে কিছু বলেছেন স্যার? এখানে বলা হচ্ছে স্যার, পাত্র এবং পাত্রীর পূর্বপুরুষ যদি এক হয়ে যায় সেক্ষেত্রে ওদের মধ্যে বিয়ে করা যাবে না। এখানে স্যার পূর্বপুরুষ বলতে আমরা কততম পুরুষ? পুরুষ কিন্তু দুটার মধ্যে
পুরুষের সপ্তম পুরুষ, মাতৃকুলের মধ্যে পঞ্চম পুরুষ, এই দুটো কিন্তু সব পিণ্ডের মধ্যে সেম। এটা একদম ইউনিফাইড একটা কনসেপ্ট, একদম থিওরি। এই দুইটা দেখা হয় এখানের মধ্যে। ভাঙতে গেলে তো অনেক রকম, কিন্তু দায়ভাগ মিতাক্ষরার মধ্যে কি বলে, ওই পিতার দিকে গেলে সপ্তম পুরুষটা দেখে, ফার্স্ট জেনারেশন, থার্ড জেনারেশন করে সপ্তম পুরুষ পর্যন্ত। আর মাতৃকুলে গেলে ওখানের মধ্যে দেখা হয় পঞ্চম পুরুষটা, ওখানে দেখা হয় ওখানের মধ্যে। এরপরে হচ্ছে বর্ণ। বর্ণ তো আপনারা ভালোই বুঝবেন, সেম বর্ণের মধ্যে বিবাহটা এটা সব জায়গায় স্বীকৃত। যদিও বর্ণ প্রথা নিয়ে হিন্দু ধর্মের অনেক ভেরি ইম্পর্টেন্ট থিংস এখানের মধ্যে, এটা মনে রাখবেন। মানে এটা আগেরটা তো বললাম পিউরলি যে মানে নিষিদ্ধ করতে, এটা পুরা ধর্মের মধ্যে যেটা বলা আছে সেটা। আর এখন যেটা বলছি, ধর্মের মধ্যে বর্ণটা ওভাবে না থাকলেও আমাদের দেশে কিন্তু সমাজ, আমাদের দেশে যেটা সিভিল সোসাইটি, হিন্দু সনাতন সম্প্রদায়ের মধ্যে সিভিল সোসাইটিতে আমি জয়েন করছি, বর্ণটা কিন্তু বেশি। বিবাহ সম্বন্ধ, কন্যা দান, কন্যা গ্রহণ, এসব ক্ষেত্রে কিন্তু কাস্ট জিনিসটা খুবই বিবেচনা করে এখানের মধ্যে। তারপর হিন্দু বিবাহের মধ্যে স্বামী থাকা অবস্থায় স্ত্রী আরেকটা বিবাহ করতে পারে না, এটা মনে রাখবেন। মানে স্ত্রীর একাধিক পত্নী হতে পারে না। সনাতন ধর্মে আমরা দেখবেন অনেক ডিসিশন দেখা আছে, যখন প্রথম স্ত্রীর মধ্যে সন্তান হচ্ছে না কিংবা পুরুষ সন্তান হচ্ছে, তখন সে কিন্তু বিবাহ করতে পারছে। স্ত্রী কিন্তু নিজের স্বামীকে রেখে আরেকটা দ্বিতীয় স্বামীর সংসারে যেতে পারবে না। গেলে গিয়ে তাহলে তো এটা তো সে ধর্ম মানলো না, সে ইয়াও মানলো না, কি বলে ওই ওখানের মধ্যে, সেখানের মধ্যে ওই একের অধিক পতি নেওয়ার কোনো সুযোগ নেই বিবাহের ক্ষেত্রে। আমি আজকে বিবাহ করলাম ওকে, আবার কালকে আরেকজনকে বিয়ে রাখলাম, একজন স্বামী এক্সিস্টিং রাখলাম, আরেকজনকে রাখলাম। এ ধরনের অনৈতিক ব্যভিচার হিন্দু ধর্মের মধ্যে করে না, বিদায় এটা অন্যতম একটা উপাদান হিসেবে রাখা হয়েছে, একের অধিক পত্নী রাখা যাবে না। এরপর একটা হচ্ছে শারীরিক মানসিক, এটা তো উত্তরাধিকার পড়ার সময় বলেছি, এখানে বলছি জন্মগত ত্রুটি থাকলে এই জায়গায় যে কোনো জায়গায় তাকে অযোগ্য হিসেবে কাউন্ট করবে, বিবাহের ক্ষেত্রে তাকে অযোগ্য হিসেবে কাউন্ট করবে। কিন্তু তার যদি লিটেল একটা বেসিক থাকে যে যেটা বলতেছে সেটা সে বলতে পারছে, ওকে আহ্বান জানাচ্ছে বিয়ের অগ্নির মধ্যে, সেটাও সে ক্যাচ করতে পারছে, মানে বিবাহ হচ্ছে সেটা বুঝতে পারছে, বিবাহটা হচ্ছে সন্তান ধারণের জন্য হচ্ছে, সন্তান বংশ বিস্তারের জন্য হচ্ছে, এতটুকু যার কমন সেন্স আছে, হ্যাঁ, তাকে মানসিক ত্রুটি বলা হচ্ছে না। কিন্তু সে টোটালি অ্যাবনর্মাল। এখানে কিন্তু অনেক জায়গায় দেখবেন মূর্খতা একটা শব্দ আছে, মূর্খতাও কি ডিজাইনের সে মূর্খতা না, যার স্বভাব চরিত্র একদম জঙ্গলি টাইপের, তাকেও কিন্তু অনেক সময় প্রাচীনের মধ্যে মূর্খ, অজ্ঞ, মূর্খ এসব শব্দ ইউজ করতো। যে একটা বিবাহের আসরের একটা আমরা কি বলি উদ্দেশ্য করতেছে না, তামিজ, মানে ও বেতমিজ করতেছে, মানে টোটাল স্টুপিডিটি, ও বুঝতে পারতেছে না এটার ধর্মীয় জিনিসটা কি। এই ধরনের যদি মেন্টাল প্রবলেম থাকে, মানসিক প্রবলেম থাকে, তাহলে ওর বিয়েটা বৈধ উপাদানের মধ্যে পড়তেছে। কাজে ওকে সুস্থ হবে, সুস্থ না হলে অন্তত সে যাতে বোঝার ক্ষমতা থাকে যে এটা বিয়ে হচ্ছে এবং বিয়েটা একটা ধর্মীয় এখানে শাস্ত্র মন্ত্র পাঠ করছে, যেটা ওকে বলতেছে, সে বলতে পারতেছে, এবং ওই বলার মাধ্যমে যে আহ্বান জানাচ্ছে সেটাও সে জানতে পারতেছে এখানে। তারপরে অভিভাবকের সম্মতি পিতা সবসময় দিতে হয়, পিতার কর্তব্য। পিতা না থাকলেও, নেক্সট পয়েন্ট হচ্ছে অভিভাবক সম্মতি। আমি মনে 7টা বলেছি, 8ম নাম্বার এটা। অভিভাবক না থাকলে মা, আবার আমরা যখন মহিলা প্রপার্টি করতে যাবো, মহিলা নিজস্ব প্রপার্টি, ওটা কি বলে স্ত্রী ধন, মানে স্ত্রী নিজের সম্পত্তি, ওটা তো আলাদা একটা বিশাল চ্যাপ্টারই আছে, যেখান মধ্যে মহিলা তার টাকা পয়সা দিয়ে নিজের সন্তান সন্ততিকে পালন করতে হচ্ছে। সেখানে কিন্তু অনেক সময় পিতার অনুমতি না নিয়েও কিন্তু মা বিয়া দিতে পারে সন্তানদেরকে। আবার পিতা কোনো কারণে নাই, অন্যত্র চলে গেছেন গিয়ে, এবং নিকট আত্মীয় কেউ নাই, তখনও কিন্তু মাতা বিয়ে দিতে পারেন। সো প্রাথমিক কর্তব্য সবসময় পুরুষ হিসেবে পিতা না থাকলে যৌথ ফ্যামিলির মধ্যে অনেক সময় দেখা যায় কি পিতার ভাই কিংবা পিতার বাবা, পিতারা বর্তমানে যেখান থেকে যৌথ ফ্যামিলি, আমি বলেছিলাম যৌথ মেইন কনসেপ্ট কি, মানে ওখান থেকে সে ভরণ পোষণটা পাচ্ছে, সো ওখান থেকে বিয়েটা করা হয়। এর যদি কেউ না থাকলে সেখানে মা গার্জেন হিসেবে বিয়ে দিতে পারেন এখানের মধ্যে।
আর লাস্ট হচ্ছে সিরিমনিস। সিরিমনিস এর মধ্যে কিন্তু বাংলাদেশে কিন্তু একটা ঐতিহাসিক ইস্যু ছিল, অমূল্য চন্দ্র ভার্সেস স্টেট। সিরিমনি নিয়ে বলতেছে, সিরিমনির অনেক রকম আছে, যেমন আমাদের দেশের মনে হয় শুভ দৃষ্টি, ওই যে সপ্তপদী পর ফুলের মালা অদল বদল করে হয়, আবার টিভির মধ্যে ভারত ওই জায়গার মধ্যে পান ইয়া করে মুখ দেখছে, এরকম অনেক রকমের ইয়া থাকে। কিন্তু বললো যে একটা বিবাহ ধর্মীয় জন্য অ্যাটলিস্ট দুটো জিনিস প্রয়োজন। আসছিল 27 জুলাই 1983 সালে, ওখানে বলা হলো কি অগ্নিসাম্যকে যেসব ধর্মের কাজ করতে হয় যজ্ঞাগ্নির সামনে, এবং এরপর সপ্তপদী যেটা 7 পাকে করতে হয়, এই দুটো অবশ্যই করতে হবে, এই দুটো অবশ্যই থাকতে হবে। এই দুটো থাকলেই বিয়েটা সম্পূর্ণ হবে। 7 পাকের আগ পর্যন্ত বিয়েটা রিভোক করা যায়, বাতিল করার সুযোগ থাকে। 7 পাক হয়ে গেলে কি একটা বিবাহ টোটালি সম্পূর্ণ হিসাবে কাউন্ট করা হয় এখানের মধ্যে। বিয়ের মধ্যে ওই প্রথম আগুন তো আপনারা দেখেছেন যজ্ঞাগ্নি, ওখানের মধ্যে ব্রাহ্মণ পুরোহিত যিনি থাকবেন উনি তো মন্ত্র পাঠ করছেন, আপনারা পড়বেন, যিনি পাত্র পাত্রী ওরা পড়বেন, পড়ার পর 7 পাকটা দিবেন। 7 পাক শেষ হওয়ার পর এরপর কন্যা সম্প্রদান হবে, কন্যা সম্প্রদান হওয়ার পর বিবাহটা এক হচ্ছে এখানের মধ্যে। এই আজকের এখানের মধ্যে আজকে এতটুকু ক্লাস। এখন এই বৈধ উপাদানগুলো কি বুঝতে পেরেছেন? একটা বিবাহ সঠিকভাবে হিন্দু আইনে হওয়ার জন্য যেসব বৈধ উপাদানগুলো প্রয়োজন, ওখানের মধ্যে কোনো আপনাদের কনফিউশন আছে? স্যার স্যার একটা বর্ণ কথা বলছিলেন স্যার নিষিদ্ধ সম্পর্কের মধ্যে ওই বিষয়টা। একটি নিষিদ্ধ যাদের মধ্যে বিয়ে করা যাবে না। নিষিদ্ধ শেষ, নিষিদ্ধের পর আরেকটা পয়েন্ট বলেছি বর্ণ প্রথা, মানে ব্রাহ্মণ সে ব্রাহ্মণদের মধ্যে সম্পর্ক করবে, ক্ষত্রিয় সে ক্ষত্রিয়দের মধ্যে করবে। এখানে যে অনুলোম বিবাহ কিংবা প্রতিলোম বিবাহ, মানে ছেলে আপার কাস্ট বিয়ে মেয়ে লোয়ার কাস্ট, কিংবা মেয়ে আপার কাস্ট ছেলে লোয়ার কাস্ট, মানে এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে বিবাহটা বেশি স্বীকৃত, মানে বৈধতার জন্য হিন্দু সম্প্রদায়ের মধ্যে আমি একটা সিভিল সোসাইটি ইউজ করলাম না, মানে একই বর্ণের মধ্যে বিবাহটা মানে গুরুত্ব দেওয়া হয়। একই বর্ণের বাইরে কিন্তু আমরা দেখি ভারতবর্ষের মধ্যে ভালো লাগছে পছন্দ হয়েছে অনেক সময় আইন আদালতের মাধ্যমে বিয়ের একটা ডিক্লারেশন একটা নিয়ে ফেলে। আমার দেশে বললাম যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই সুযোগটা খুবই ন্যারো, মানে এটা কনজারভেটিভ টাইপের রক্ষণশীল পরিবারে। বর্ণ প্রথার বাইরে গেলে এটাকে সামাজিকভাবে হিন্দু সমাজে খুবই কম স্বীকৃতি দেয়, আমি এটা বলতে চাইলাম। আচ্ছা স্যার, এখানে আমাদের দেশে স্যার তাহলে বর্ণ কোনো প্রথাটা কাউন্ট করা হয় পয়েন্টস আছে মোটামুটি, একটু বলেন, মানে আজকের একাডেমিক আচ্ছা, বিষয়ের মধ্যে বলেন। স্যার মাতৃকুলের পঞ্চম মানে ঊর্ধ্বতন এবং নিম্নতম বুঝাচ্ছেন, এবং ওই যে মানে আর ফিতার দিকের সপ্তম পুরুষ পর্যন্ত বুঝাচ্ছেন, এটা কি ঊর্ধ্ব এবং নিম্ন মানে বংশ থেকে আর কি, মানে একটা সিলিং দেওয়া থাকে না, আপনি নিম্নে আসলে তো আপনি তো আপনার থেকে না নিম্ন শুরু হবে, আপনার বিবাহ পর থেকে না আপনার জেনারেশনটা নিম্ন থেকে আসতেছে, আপনি উপরেরটা সবসময় কাউন্ট রাখবেন। ওখান থেকে তো ওই বংশ থেকে তো জন্ম নিয়ে তো মেয়েটা আসছে, আসার পরেই তো আপনি তখন বিবাহের জন্য আপনি দেখলেন ওইটা কোন গোত্র কিংবা কোন সবপিণ্ডের মধ্যে পড়ছে না পড়ছে, এটা এখানে। স্যার এখানে মহিলারা বিবাহ হইলে মানে এটা অবিচ্ছেদ্য, মানে মহিলা চাইলে বিচ্ছেদ নিতে পারবে না। হ্যাঁ, একটা কথা বলছিলেন না স্যার? তো সুযোগ নেই বলেছি সনাতন ধর্মে, জি স্যার, সনাতন মানে বিবাহ মানে হিন্দু কনসেপ্টে। তার স্বামী যদি মানে তার অযোগ্য হয় কোনো দিক দিয়ে, সেক্ষেত্রে কি উনি বিচ্ছেদ নিতে পারবে না ধর্মীয় দিক দিয়ে? আপনি একটা কথা শুনুন, আপনাকে আমি জন্য ফার্স্ট বিগিনিংটা আমি একটা বিশাল পয়েন্ট আমি বলেছি আপনাকে, বললাম একটু প্রথম আজকে ক্লাস শুরু হওয়ার থেকে প্রথম কি বলেছি, প্রথম বললাম যে আমরা ধর্মের মধ্যে এখানের মধ্যে ইয়াটা দেখবো। আচ্ছা আজান দিচ্ছে, একটু আজানটা শেষ হোক আমি কথাটা বলি, অসুবিধা হবে কারো? একটু আজানটা শেষ, হ্যাঁ না স্যার, না স্যার।
বললেন হ্যাঁ ওই আপনি যেটা সেপারেশন বলেন, সেপারেশন তো আপনাকে হিন্দু আইনে আপনি প্রতিকারটা তো সেপারেশন হিন্দু আইনে পাচ্ছেন না, ঠিক না? আপনি তখন রেগুলার আদালতে গিয়ে পাচ্ছেন ওখানের মধ্যে। মুসলিম বিবাহের মধ্যে যেভাবে ডিভোর্সের একটা অপশনসই আছে, এর জন্য ওই ডিভোর্সের অপশনকে মাথায় রেখে দেশে যে একটা 1961 সালের অর্ডিন্যান্সে আইন করলো, নোটিশ দিয়ে তারপরে বিবাহটা তালাক কার্যকর জন্য। হিন্দু আইন তো ওরকম করে করা হয় না, কারণ হিন্দু বিধানও তো ওরকম করে পায়নি। তবু আপনি যে বললেন এখানের মধ্যে কয়েকটা আছে, নপুংসতা কিংবা নপুংসতা আমরা তো বলেই দিই এটা একটা কাইন্ড অফ ডিজিজ, এই জন্য বিবাহটা অসিদ্ধ। তবুও তো মানুষ তথ্য করে বিয়ে করে। ধরেন পুরুষোত্তীর্ণতা, নপুংসতা কিংবা স্বামী কোনো ভরণ পোষণ দিচ্ছে না, স্বামী ওকে অত্যাচার, যে কোনো কারণ হোক, সেপারেট যদি যৌক্তিক কারণে চাইতে চায়, তাহলে তো এখন তো আমরা দেখি যে 1950 সালে যেটা মুসলিম পারিবারিক অধ্যাদেশ আছে, ওখানে গিয়ে মেনটেনেন্স চাওয়ার জন্য মেনটেনেন্স চাই, এবং কিংবা স্বামী যদি চলে যায় গিয়ে তার দাম্পত্য পুনরুদ্ধারের জন্য মামলা চাই। আর যদি কোর্ট অফিসিয়ালি কোনো ডিক্লারেশন চাই, ঘোষণা চাই যে এই বিয়া মানে মানে পৃথক কারণে বসবাস করবে, হ্যাঁ, ওরকম করে পৃথক চাইতে পারে। কিন্তু আপনাকে বুঝতে হবে এটা কিন্তু ধর্মের আইনের আলোকে সে এটা সুযোগটা হচ্ছে না, সেটা পাচ্ছে ইয়ার অধীনে, কি বলে এই সেটা পাচ্ছে সম্পূর্ণ ইয়ার অধীনে, ওই দেশীয় আইনের অধীনে। আপনি পার্থক্যটা বুঝতে পেরেছেন? আপনি যেটা বলেছেন চাইতে পারে, কিন্তু ধর্মকে এটা সুযোগ দিচ্ছে না, সে এটা পাচ্ছে। এটা ন্যায় বিচার আদালত এগুলি বুঝে শুনে কিভাবে ওকে দেওয়া যায়, সে প্রতিকারটা তো আমরা ওর জাজমেন্ট দেখলে এটা বুঝতে পারবো কিংবা পড়তে পারবো। এটা আপনি তালাকের বিষয়টা বুঝতে পেরেছেন? স্যার এটা কি ইকুইটি দিয়ে হবে না, বিবেচনা করবে না? ন্যায় বিচার তো অবশ্যই ইকুইটি প্রিন্সিপাল ফলো করে তো ন্যায় বিচার আমাদের দেশে। ন্যায় বিচারের বেসিক পিলারটা হচ্ছে ইকুইটি, গুড কনসাস, বিচার বিবেক এগুলির উপরে এখানের মধ্যে। জি স্যার। হ্যাঁ, ন্যায় বিচারের যেটা ওইটা ওরকম এটা। তারপরে তাহলে আমি কি ইয়া নিতে পারছি? আর কোনো আজকের বিষয়টা নিয়ে আর কোনো প্রশ্ন? আমি কি লিড নিতে পারি? জি স্যার। জি স্যার। তাহলে আমি আবার বলি আপনাদেরকে যে প্রথম স্যার বলুন একজন করে। স্যার আমার একটা প্রশ্ন ছিল, অসবর্ণ বিবাহ পদ্ধতিটা কি একটু বলবেন? আমরা করবো, ওটা ক্লাস আছে, আচ্ছা ঠিক আমরা আছে আলোচনা স্যার। করবো। অসবর্ণ আন্তবর্ণ এগুলো আমরা আচ্ছা স্যার, এটা বেশ কয়েকবার কোয়েশ্চেন আসছে এজন্য জিজ্ঞেস করলাম। না আপনি সবসময় দেখবেন আমার ক্লাসের ধাপটা মেনটেন করলে আপনি বুঝবেন আমি কেন স্টেজটা মেনটেনটা করছি। আমি এগুলো আসবে কারণ একটার সাথে একটা চেঞ্জ রিলেটেড। আজকে দেখলেন না প্রথম যে 4-5টা প্রশ্ন বললাম, একটার সাথে একটা চেঞ্জ, চুক্তি নয় কেন, পবিত্র বন্ধন কেন, ধর্মীয় দিক কেন, পার্থক্য কেন, সব প্রশ্নের আনসার হচ্ছে সেম। এবার আপনি নোটিং করে যেভাবে যত ভালো ইয়ে করতে পারেন। বলেন। হিন্দু শাস্ত্র মোতাবেক হিন্দু পুরুষের শুদ্ধ হওয়ার জন্য যে 10টি মানে আবশ্যিক কাজ যেটা থাকে, ওটা কি আমাদের নেক্সট ক্লাসে আলোচনা হবে? প্রথমটা বিবাহ। এইখানে 10টার মধ্যে অন্যতম হচ্ছে বিবাহ, ওখানে পুরুষোত্তম, হ্যাঁ বিবাহটা আছে, ঠিক আছে বুঝছি। ওটা না, ওটা জাস্ট ওখানের মধ্যে অন্যতম হচ্ছে এটা। আমি জাস্ট একটা আপনাদেরকে একটা বিবাহটা ইয়া থেকে বলছি, এখানের মধ্যে ইয়াটা না, ওই 10টা সংস্কারের মধ্যে একটা হচ্ছে বিবাহ, বাকি 9টা কি আছে ওটা এই একাডেমিক বিষয় না। এটা সোর্সটা বললাম, উৎসটা কোথায়, উৎসটা। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। আজকে কোন একাডেমিক বিষয় থাকলো না? আমি স্যার এখানে বিষয় হচ্ছে স্যার, এখানে যে ধর্মীয় সংস্কার, এটা কি স্যার শুধু পুরুষদের ধর্মীয় সংস্কার নাকি নারীদের ধর্মীয় সংস্কার? বিবাহ পুরুষদের জন্য বেশি, বিবাহ পুরুষদের জন্য বলছে অবশ্য কর্তব্য। হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে মানে শূদ্রদের ক্ষেত্রে খালি বলতেছে ধর্মীয় কর্তব্য, পুরুষদের ক্ষেত্রে অবশ্য কর্তব্য বলতেছে। দুইজনের জন্য দরকার, তো পুরুষদের জন্য একটু বেশি দরকার। পুরুষই তো, কারণ পুরুষ কি হয় জানেন, এখানের মধ্যে পুরুষ কিন্তু বিবাহের মধ্যে বলছে কি ও তার ভরণ পোষণ সবকিছু দায়িত্ব সে নিচ্ছে, মহিলা তো এসে নিচ্ছে না। সব দুজন দরকার, বেশি অবশ্য কর্তব্য যার উপরে পুরুষদের একটু বেশি। পিলারে যেরকম বলে না, ইংলিশে লেখার সময় নাকি বলে না একটা এল দিলে ভালো, আর 2টা এল দিলে কোথায়, 2টা এল মানে কি রাইটিংস হচ্ছে কথা বোঝানো হচ্ছে এখানের মধ্যে।
তো পুরুষের জন্য এটা অবশ্যই দরকার, তবে দুইজন যেহেতু বিবাহ করবে এটা কার্যকরী এটা। স্যার উপাদানের মধ্যে স্যার আমরা শেষে যেটা আলোচনা করছিলাম শ্রীমণি, ওই বিষয়টা স্যার আরেকটু বলা যাবে? হ্যাঁ, কোনটা শেষে শ্রীমণি? জি জি স্যার। সিরিমনির মধ্যে অন্তত জগাগ্নি আর সপ্তপদী হচ্ছে প্রয়োজন, কিন্তু বাংলাদেশের যেটা অমূল্য চন্দ্র ভার্সেস স্টেট 1930 সালে যে মামলাটা রায় হয়েছে 35 DLR 160, ওখানের মধ্যে বলেছে এই দুটো এলিমেন্টস থাকতে হবে বিয়ের জন্য, কারণ 7 পাক হওয়ার পরে কিন্তু বিবাহটা সম্পন্ন হয়ে যাচ্ছে। 7 পাকের আগ পর্যন্ত বিবাহটা রেপুডিয়েট বাতিল মানে রিভোক করা যাচ্ছে, কিন্তু 7 পাক হয়ে যাওয়ার পর তখন কিন্তু আর বিয়েটা তখন অটোমেটিকলি একটা কনক্লুসিভ একটা বিয়ে হয়ে গেল গিয়া, এবং এই দুইটা এলিমেন্টসটা সিরিমনির জন্য বেশি প্রয়োজন হিন্দু বিবাহের মধ্যে। এটা হচ্ছে মামলার রায়ের আলোকে যেটা বলা হয়েছে এখানের মধ্যে। অনেক সময় প্রশ্ন আসে দেখবেন, কোন জায়গায় মামলার নামও বলে দেয়, অমূল্য চন্দন আমি নাম বলে দিলাম, আবার কোন জায়গায় বলে কি ঐতিহাসিক মামলার আলোকে আলোচনা করো, তখন আমাকে মামলার ব্যক্তিদের নামটাও বলতে হবে, এবং অ্যাটলিস্ট এই দুইটা জগাগ্নি সামনে যেটা আহ্বান করতেছে একজনকে, আর লাস্ট হচ্ছে যেটা 7 পাক যেটা ঘুরছে, 7 পাক হওয়ার পর হিন্দু সনাতন ধর্মের মতে বিবাহটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে এখানে। স্যার জগাগ্নি বলতে স্যার আগুনের সামনে বসে যেটা, জি স্যার আগুনের সামনে বসে যেটা ইয়ে করে ওটা পূজা পাঠ করে ওটা অগ্নির সামনে আর কি জগাগ্নি। স্যার কপালে যদি শুধু সিঁদুর দিয়ে দেয় সেটা কি বিবাহ হয়ে যাবে, এই ধরনের কোনো ইয়ে আছে? আর ওই যে গলায় কি পরায় হার, যে ওইটা কি বলে, ওইটা পরায় দিল কি বিয়ে হয়ে যায় এই ধরনের? তার আগ পর্যন্ত আপনার বিবাহটার আপনি ক্লাস 1 থেকে যেরকম 1 2 3 4 5 6 7 8 9 করে তারপর যেরকম SSC দেন, ঠিক আপনার সপ্তপদীর পর শুভ দৃষ্টির পর এই মানে যেমন সিঁদুর তো ইন্ডিয়াতে মনে সাথে সাথে দিয়ে দেয়, আমি যদি ভুল না করি, মানে সপ্তপদীর পরে যা শুরু হচ্ছে। আমার দেশে তো মনে হয় আরেকটু মনে রাত্রে করে না বিলম্ব করে এটা দেওয়া হয়। এটা আমাদের যারা ছাত্র আছেন আমাদেরকে এগুলি বলে কম করতে পারবেন, কিন্তু যা হবে ওই অগ্নির সামনে বেদ মন্ত্র পাঠ করার পরে সপ্তপদীর পরে কন্যা সম্প্রদান গ্রহণের পরে, কন্যা গ্রহণের ধর্মীয় মতে গ্রহণের পূর্বে তো আপনি কোনো ইয়া দিতে পারছেন না, সিঁদুরে তো প্রশ্ন আসছে না, তখন পর্যন্ত বিয়েটা তো সম্পূর্ণ হচ্ছে না এটা। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এগুলো প্রথা স্যার, এগুলো আমার মনে হয় স্যার এগুলো প্রথা, শাকা সিঁদুর এগুলো হচ্ছে। শুনেন এই আমি আপনাকে বলি, আমি বলে দিতে পারি, প্রথার কারণে কিন্তু আদালত রায় দিতে পেরেছে কিভাবে, যে একজন বললো ইকুইটি গুড কনসিয়াস, এখানে যদি এটা ইউনিফাইড শাস্ত্র মন্ত্রের মধ্যে থাকতো, শ্লোকের মধ্যে থাকতো, আদালত কিন্তু ওখানে যেতে পারতো না। প্রথা থাকাতে কোন জায়গায় কোন প্রথাটা বহাল, কোন জায়গার মধ্যে কিভাবে ছিল, আর লয়েরা যেরকম এটা উপস্থাপন করেছে ওই হিসাবে কিন্তু আলাদা একটা যৌক্তিক একটা ফাইন্ডিংস দিয়েছে। যদি এটা প্রথা না হয়ে যদি একদম টাইট একটা শাস্ত্র হতো, আদালত কোনো সময় সাহস করতো না, কারণ ধর্মের মধ্যে তো এটা একটা ইন্টারফেয়ার করা। থ্যাংক ইউ আপনি বলাতে, অবশ্যই এটা প্রথা ছাড়া তো এটা ইয়া হচ্ছে না এখানে। উপাদানের মধ্যে স্যার শ্রীমণির টোটাল কয়টা এলিমেন্টস? সিরিমনি প্রথম যে অনেক আছে, আমি দুইটা বলেছি এখানে, প্রার্থনা করে। আমি প্রথম বলেছি জগাগ্নি, সপ্তপদী, তারপরে কন্যা সম্প্রদান, মানে কন্যাকে দিচ্ছে বর গ্রহণ করছে, আমি 3টা বলেছি। আমরা তো এখানে সিরিমনি তো টোটাল সিরিমনি আলোচনা করতে হতো, এটা ঘি অনেক কিছু আছে এখানের মধ্যে, কিভাবে করতে হবে ওটা তো বিবাহের মধ্যে, এটা বিবাহের জন্য আমরা তো ওটা পড়বো না, একটা সিরিমনি করতে হয়। সিরিমনির মধ্যে এই কয়েকটা বিষয় যেটা বলছে সাম্যকে সপ্তপদীর পর কন্যা গ্রহণ হস্তান্তর, এই জিনিসগুলো ইয়া করতে হয়, এই করলে বিবাহটা সম্পূর্ণ হচ্ছে। সে রেফারেন্স আমি একটা আদালতের একটা অমূল্য চন্দন ভার্সেস স্টেট, একটা ঐতিহাসিক 1930 সালের একটা মামলা রায়ের একটা আপনাকে বললাম। এটা বিবাহ কিভাবে হচ্ছে ওটা অন্য হিসাব, সেখানে অনেক কিছু করতে পারে, বিবাহের জন্য মূলত যেটা দরকার এগুলো আমি আমরা সেখানে আলোচনা, সিরিমনির মধ্যে 3টা এখানে। ওকে, আশা করছি সব একই রিপিটিশন হলো। আর কি কারো এরপর কি আর কারো কনফিউশন আছে? আর আপনারা বই পড়বেন, বইটা পড়লে সবকিছু জানা হবে। সো আমি আর কোনো আজকে একাডেমিক বিষয় বলেন, আর কোনো প্রশ্ন আছে? না স্যার।
আমি কি লিভ নিতে পারি? জি স্যার, জি স্যার। জি অসংখ্য স্যার। ধন্যবাদ, দোয়া রাখবেন সবাই আমার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। বই পড়বেন, বই নিবেন। আসসালামু আলাইকুম স্যার।